যুব উদ্যোক্তারা পাবেন 10 লাখ টাকা ঋণ সহায়তা, প্রজ্ঞাপন জারি। জুলাই শহীদ পরিবারে অনুদান বন্টনে সরকারের নতুন বিধিমালা। জেল ভেঙে পালানো 700 বন্দী এখনও পলাতক, বদলে যাচ্ছে জেলের নাম। চাপের মুখে তৌহিদ আফ্রিদি ও তার বাবা গ্রেপ্তার, অভিযোগ নূরের। প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনে বাঁচতে শেখায় মেডিকেল রিহ্যাবিলিটেশন স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন। মোরেলগঞ্জে কৃষানীর বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তি আটক। উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা, মার্কিন দপ্তরে চিঠি পাঠালো কনসুলেট। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025-এর প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নীতিমালাটি দেশের বেকার যুবশক্তিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এবং এর অধীনে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা এবং কর ও শুল্ক ছাড় সহ রপ্তানিতে একই ধরনের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। বেশ কয়েকটি মৌলিক বিষয়কে সামনে রেখে এই নীতিমালা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে উৎসাহিত করা ও তাদের সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা এবং কর ও শুল্ক ছাড় সহ প্রয়োজনীয় কাঠামো তৈরি করতে সহায়তা করা। নীতিমালাটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমে যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে। নীতিমালার আওতায় নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য একটি কাঠামো তৈরি করা হবে যা স্টার্ট আপ ও অন্যান্য আধুনিক উদ্যোক্তামূলক উদ্যোগকে সমর্থন করবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে দেওয়া সরকারি অনুদান ও ভাতা বন্টনে এসেছে নতুন নিয়ম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জারি করেছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা 2025। এই বিধিমালায় বলা হয়েছে, শহীদদের স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের মধ্যে সরকারি সহায়তা সমান 3 ভাগে বন্টন করা হবে। স্বামী বা স্ত্রী না থাকলে তাদের অংশ সন্তান ও বাবা মায়ের মধ্যে ভাগ হবে। আবার সন্তান বা বাবা মা না থাকলেও অবশিষ্ট অংশ অন্য সদস্যরা পাবেন। শহীদ পরিবারের ভাতাপ্রাপ্ত কেউ মারা গেলে তার ভাতা বন্ধ হবে। আর স্ত্রী বা স্বামী পুনরায় বিয়ে করলে তার ভাতা বন্ধ হবে বলেও উল্লেখ রয়েছে। এছাড়া আহত জুলাই যোদ্ধারা বিনামূল্যে সরকারি চিকিৎসা পাবেন, আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকেও শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। পরিবারগুলোর পুনর্বাসনের জন্য 3 স্তরের কমিটি গঠন করা হয়েছে: কেন্দ্রীয়, জেলা ও উপজেলা। একই সঙ্গে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও সহজ শর্তের ঋণের ব্যবস্থাও থাকবে। শহীদ পরিবারের মধ্যে অনুদান ও পুনর্বাসন নিয়ে কোনো বিরোধ দেখা দিলে সমাধানের জন্য সালিশ বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে আপিল করতে পারবেন সংশ্লিষ্টরা। সরকারের এই বিধিমালা কার্যকর হলে শহীদ পরিবারের সহায়তা বন্টনে দ্বন্দ্ব কমবে এবং পুনর্বাসন কার্যক্রম সহজ হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। গত 5 আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন জেল ভেঙে পালিয়ে যাওয়া প্রায় 700 বন্দীকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়ে তিনি বলেন, পালাতক বন্দীদের মধ্যে 9 জন জঙ্গি এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 79 জন আসামি রয়েছে। কারা মহাপরিদর্শক জানান, কারাগারের ভেতরে মাদক এবং মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। মাদকসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত 1 বছরে 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন, যোগ সাজশে চাপ সৃষ্টি করে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করানো হয়েছে। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে নূর দাবি করেন, জনকণ্ঠ দখলের মতোই মাই টিভি দখলের জন্য দীর্ঘদিন ধরে দরকষাকষি চলছিল। সমঝোতা না হওয়ায় ডিজিটাল ও ফিজিক্যাল মব তৈরি করে প্রশাসনের ওপর চাপ দিয়ে তাদের গ্রেপ্তার করানো হয়েছে। নূর প্রশ্ন তোলেন, যাত্রাবাড়ির ছাত্র হত্যা মামলায় আফ্রিদি ও তার বাবাকে 1 বছর পর আসামি করে গ্রেপ্তার করা হলো কেন? তারা কি সত্যিই ছাত্র হত্যা করেছে? তা কি প্রমাণ করা যাবে? তিনি আরও বলেন, এভাবে ভিত্তিহীন মামলায় গণমাধ্যম মালিক, ব্যবসায়ী বা সেলিব্রিটিরা যদি গ্রেপ্তার হন তবে দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে। এর ফলে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে প্রশাসন পিছিয়ে পড়তে পারে। নূরের অভিযোগের বিষয়ে এখনও সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিভিন্ন প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী মেডিকেল রিহ্যাবিলিটেশন স্ক্রিনিং ক্যাম্প। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন কর্মীরা প্রতিবন্ধী শিশু ও যুবাদের পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা, থেরাপি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে অভিভাবকদের পরামর্শ প্রদান করছেন। আজ সকাল 10টায় আনুষ্ঠানিক আয়োজনে বাঁচতে শেখার প্রধান কার্যালয়ে ক্যাম্পের উদ্বোধন হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা আঞ্জেলা গোমেজ। জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন ও তার টিম মেডিকেল রিহ্যাবিলিটেশন স্ক্রিনিং ক্যাম্পে সহযোগিতা করছেন। বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক কৃষাণীর বসতঘর পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় 5 লক্ষাধিক টাকা। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী মোশাররফ শেখকে গ্রেপ্তার করেছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, চিংড়াখালী ইউনিয়নের কাচিকাটা গ্রামের রেনু বেগম রোববার গভীর রাতে হঠাৎ শব্দ শুনে বাইরে বের হয়ে দেখেন তার ঘরে আগুন। মুহূর্তেই ঘর ও সব মালামাল পুড়ে যায়। ভুক্তভোগীর অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই তার ঘরে আগুন দেওয়া হয়েছে। তবে অভিযুক্তের পরিবারের দাবি তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মতলবুর রহমান জানিয়েছেন, মামলা দায়েরের পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। নিউ ইয়র্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার চেষ্টার অভিযোগে স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল। রোববার কনসুলেট জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সভা পণ্ড করার উদ্দেশ্যে বিক্ষোভকারীরা কনসুলেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান, গালিগালাজ এমনকি ডিমও নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা পাশের একটি অফিসের কাচের দরজা ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কয়েকজনকে আটক করে। পরে সভাটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয় এবং মাহফুজ আলম নিরাপদে স্থান ত্যাগ করেন। কনসুলেট জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ঘটনাকে ঘিরে ছড়ানো নানা অপতথ্য ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে স্থানীয় কর্তৃপক্ষ বলে কনসুলেট আশ্বস্ত করেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।